কৃষি নেই তো খাদ্য নেই, আর খাদ্য নেই তো জীবন নেই। আমরা কি ভাবতে পারি যে একটি দেশের কৃষি তার তরুণ জনশক্তি যদি সম্পৃক্ত না হয় এবং তরুণরা যদি দায়িত্বভার গ্রহণ না করে, সে দেশের কৃষি স্বয়ংসম্পূর্ণ হবে? তবে বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা দেখি যে আমরা ধরে নিতে পারি যে ৭০% তরুণ গ্রামীণ অঞ্চলে বাস করে এবং তার মধ্যে প্রায় অর্ধেক তরুণ কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত এবং কৃষির উপর নির্ভরশীল। সেই জনগোষ্ঠীর কিন্তু কৃষিতে যে খুব বেশি মনোযোগ আছে বা তারা খুব আগ্রহী হয়ে কৃষিকাজটি করেন, তেমনটি মনে হয় আমরা খুঁজে পাই না। তবুও খাদ্যে যদি স্বয়ংসম্পন্ন হতে হয়, খাদ্য নিরাপত্তা যদি তৈরি করতে হয়, তাহলে কৃষিতে এই তরুণদের সম্পৃক্ত করতেই হবে, এমনটিই বলেন বিশেষজ্ঞরা। তবে সেটার প্রক্রিয়াটা কী হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই 7 দিনে আমরা কথা বলতে চাই আপনাদের সাথে। আর কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আছেন আমাদের সাথে, পরিচিত হয়নি, আমাদের সাথে রয়েছেন ফার্মিং ফিউচার বাংলাদেশের সিইও আরিফ হোসেন। আরিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর একেএম হুমায়ুন কবির, যিনি একজন কৃষি গবেষকও বটে, লেখালেখি করেন এবং অতি সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়েছে, যেটা বিশ্বের একটা বড় অর্জনও বলা যেতে পারে। আছেন আমাদের সাথে বিভাগীয় প্রধান, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্সেস, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, আমি আরিফ হোসেন আপনাকে দিয়ে আসতে চাই, যেহেতু নামটার মধ্যে যে ফার্মিং ফিউচার বাংলাদেশ, আমি সেখান থেকে যদি বলি যে প্রশ্নটি আমি শেষ করেছিলাম আমার বলার মধ্যে, যে কেন আমাদের তরুণরা কৃষিতে একটু অনাগ্রহ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি আমরা দেখতে পাই? অবশ্যই। আমি একটু ধন্যবাদ জানাই শুরুতে নেক্সাস টিভিকে আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আপনি কয়েকটি শব্দ ব্যবহার করেছেন, তরুণ, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য আসলে কৃষিতে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারে। আমরা যদি বর্তমানে কৃষকদের গড় বয়সটা দেখি, বাংলাদেশে 48 থেকে 50 বা 55 বছর পর্যন্ত বয়স, তারা কিন্তু সর্বোচ্চ আর 10 বছর পর্যন্ত কর্মক্ষম থাকবেন। এবং সেই ডেমোগ্রাফিক ক্যালকুলেশনে আমরা যদি তরুণদেরকে সংযুক্ত করতে না পারি, গড় বয়স কিন্তু আরও বাড়তে থাকবে এবং উৎপাদনশীলতাকে সেটা কতটুকু প্রভাবিত করবে সেটা ভবিষ্যতে বলে দিবে। তো তরুণদের অনাগ্রহের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যে কারণগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন তরুণ যে কৃষিতে ইনভলভড হবে, তার সেই সক্ষমতার জায়গাটা কতটুকু আছে, তার সেই আর্থিক স্বাধীনতার জায়গা, এবং বাজারে যে পণ্যটা তারা বিক্রি করতে চায় বা উৎপাদন যেটা করছে, সেটা বাজার কিভাবে সেটাকে রিঅ্যাক্ট করছে বা অ্যাক্ট করছে, কনজিউমার যারা আছে, সেটাও কিন্তু ডিপেন্ড করে। তো এই ফ্যাক্টরগুলো যদি আমরা দেখি, বিগত বছরগুলোতে আমরা তরুণ কৃষি উদ্যোক্তা বা কৃষিতে তরুণদের উদ্যম এবং উদ্দীপনাকে কাজে লাগানোর জন্য নানা রকম প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদের উন্নয়ন হয়েছে, কিন্তু কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়নি। এটা না হওয়ার পিছনে বড় কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা হলো যে তরুণরা যে কৃষিতে নিজেদেরকে ইনভলভ করবে, সেখানে সামাজিক কিছু ব্যারিয়ার আছে। কৃষি আমাদের দেশে এখনও খুব প্রশংসিত কোনো পেশা নয়। এটা বরাবরই ছিল, মানে কৃষি কাজে যে বাবা মা কৃষক, তার সেও চায় না তার সন্তান কৃষক হয়ে করে উঠুক। জি, এটা একটা সামাজিক ট্যাবু বটে। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন যে দক্ষতা, সেভাবে দক্ষ না, বাজার ব্যবস্থাটা তৈরি হয়নি, এবং তাদের যে প্যাট্রোনাইজেশন, তাদের যে যৌক্তিকভাবে তুলে ধরে, সেই জায়গাটাও অভাব আছে। এবং এটা পরিসংখ্যানও বলে যে দেশের সরকার, সংস্থা, ব্যাংক, আর্থিক ব্যবস্থাপনা সব জায়গায় কৃষিতে কোথায় যেন নজরটা কম। সেটা একটা বড় কারণ কিনা? সেটা তো অবশ্যই একটা বড় কারণ। আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে কৃষি আমরা পারিবারিকভাবে শিখি। আমার দাদা কৃষিকাজ করতো, বাবা করে, আমি বাবা বা চাচার সাথে মাঠে গিয়ে কাজ করি। কিন্তু সেই 50 বছর আগেকার কৃষি, 15 বছর আগেকার কৃষি, বর্তমানের কৃষি এবং ভবিষ্যতের কৃষির আমূল পরিবর্তন হয়েছে। কৃষি এখন অনেক বেশি আধুনিক, আপনার সার দেওয়া থেকে শুরু করে অনেক বেশি টেকনোলজি ড্রিভেন। কিন্তু সেই জায়গাগুলোতে আসলে আমরা কি ক্যাপাসিটি বিল্ড আপ করতে পেরেছি কিনা, এবং সেই ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে আসলে লিমিটেশনগুলো আছে কিনা। পাশাপাশি হলো যে আপনার কৃষি ব্যবস্থাপনায় ইনভেস্টমেন্ট একটা বড় বিষয়। একজন তরুণকে আসলে সেখানে অ্যাক্সেসগুলো পাচ্ছে কিনা, কারণ তার তো ব্যাংক থেকেও যদি সে লোন নিতে চায়, প্রথমত তাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি একজন কৃষক, এবং তাকে হচ্ছে একটা নিশ্চয়তা দিতে হবে যে না, এই জমির এগেনস্টে আমি আপনার কাছ থেকে লোন নিতে চাই। তার তো সেই ল্যান্ড রাইটস তো নাই।
সেকেন্ড থিং হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আমরা বললাম, সেগুলো দুইটা পক্ষ করছে এখন বাংলাদেশে। এক হলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান করছে, আর হলো বেসরকারি খাতগুলো করছে। তো সেই প্রত্যেকটা সেক্টরেরই কিন্তু নিজেদের কিছু ম্যান্ডেট আছে। আনফর্চুনেটলি এখন পর্যন্ত কৃষি গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু জোর দেওয়া দরকার সেটা সম্ভবত আমরা দিতে পারছি না বিভিন্ন কারণে। সেই জায়গাগুলোতে নীতিগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি আমাদের বাজারের যে অ্যাক্সেসটা আছে সেখানেও আসলে তরুণদেরকে আমরা যে উদ্বুদ্ধ করব। ফর এক্সাম্পল, আমি এই আলোচনায় আসবার আগে বেশ কিছু তরুণ কৃষি উদ্যোক্তার সাথে কথা বললাম। ময়মনসিংহের একজন, তিনি এখন আর তরুণ নয়, তিনি প্রবীণ উদ্যোক্তাই আমি বলবো। উনি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লোকসান হয়েছে শুধু ওনার এক মাসে, গত অগাস্টে। তাহলে তার এই 12 লাখ টাকার লোকসানের ঘাটতিটা কে দিবে? ক্রেতা তো হচ্ছে 12 লাখ টাকার বেশি দাম দিয়ে তার কাছ থেকে জিনিস কিনবে না, আমরা বরং আরো চাচ্ছি আরো কম দামে কিনতে। তো সেই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, আমরা যদি দেখি উন্নত বিশ্বে যে মডেলগুলো কাজ করেছে সেগুলো যদি আমরা অ্যাডপ্ট করতে না পারি, আমি বলবো যে ভবিষ্যতে আমরা আসলে খাদ্য নিরাপত্তা যতটুকু আমরা বলে আসছিলাম বিগত বছরগুলোতে সেটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে, এবং আমরা খাদ্য নিরাপত্তার পরিবর্তে খাদ্য নিরাপত্তা ঝুঁকির দিকে বেশি সম্ভবত আমরা সেই জায়গাগুলোতে আসতে চাই। কিন্তু বড় একটা প্রশ্ন কর্মসংস্থান, যেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা আন্দোলন তৈরি হচ্ছে এবং যার প্রেক্ষিতে বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে এবং একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে। ডক্টর একে এম হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই যে আপনি খাদ্য পুষ্টি নিয়ে কাজ করেন, যেটা জীবনের সাথে সম্পৃক্ত। আমি বলেছি যে খাদ্য যদি না থাকে তো জীবন থাকবে কি করে। সেইখান থেকে এই যে তরুণদেরকে একটা প্রশ্ন তুলেছেন আরিফ হোসেন, যে তরুণদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ শব্দটা যদিও ব্যবহার করেন, এই জায়গায় আমরা এক ধরনের ঘাটতি দেখি কিনা। আপনি তো গবেষণার মধ্যে আছেন, সেই ঘাটতিগুলো আসলে পূরণ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে আপনি ঠিকই বলছেন, আমাদের তরুণদেরকে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য, কৃষিতে আকর্ষণ করার জন্য যে সমস্ত বিষয়গুলি মানে অ্যাটেনশন দেওয়া উচিত ছিল, সেগুলি যথেষ্ট ঘাটতি রয়েছে। বিশেষ করে যে তরুণরা উনি বলতেছিলেন যে তরুণরা কেন কৃষিতে আসতেছেন, আপনার প্রশ্নটা ছিল, এটা হলো যে কৃষি আসলে একটা ঝুঁকিপূর্ণ পেশা হিসাবে তারা মনে করে এবং আয় তুলনামূলকভাবে কম। আর এছাড়াও যে বিষয়গুলি হচ্ছে সেটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্যোক্তা বা তরুণ কৃষকরা ঋণ পেতে গেলে যদিও বিভিন্ন সংস্থা থেকে ঋণ দেয়, কিন্তু বড় একটা প্রশ্ন কিন্তু তুলেছেন যে তার ল্যান্ড ওনারের রাইটই তো নাই, ল্যান্ডটা তো তার বাবার নামে বা অন্য কারোর নামে। সেটা একটা সমস্যা। তো এখন প্রশিক্ষণ আসলেও যথেষ্ট ঘাটতি রয়েছে। বিশেষ করে দেখেন, আমরা এখন তরুণরা যে কৃষির সাথে সম্পৃক্ত সেটা কিন্তু ট্রেডিশনাল কৃষি না। এখন কৃষিটা হচ্ছে অনেকটা প্রযুক্তি নির্ভর। যেমন বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতেছে, যেমন মনে করেন যে তারা স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তারপর হচ্ছে ড্রোন বা বিভিন্ন ধরনের আদার্স অটোমেশন টেকনোলজি আছে যে সেগুলি ব্যবহার করে মানে কৃষি ব্যবহার করতেছে। যে আধুনিক টেকনোলজি তাদেরকে ট্রেনিং দরকার, এবং ট্রেনিং বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে কিছু ট্রেনিং আছে, কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের যথেষ্ট পর্যাপ্ত নয়, যে যার ফলে তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দিতে হবে, আপডেট, বিশেষ করে যেগুলি প্রযুক্তি নির্ভর যেগুলি বিষয় আছে। আরেকটা হলো যে আমাদের দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আরও ইফেক্টিভ করতে হবে যাতে তারা তাদের মানে কৃষি সংক্রান্ত যে সমস্ত তথ্য দরকার সেগুলি যাতে সহজে পেতে পারে। আরেকটা বিষয় আমি বলবো যে কৃষি শিক্ষার এবং গবেষণায় এখানেও আমাদেরকে একটু জোর দিতে হবে, কারণ যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে কৃষি শিক্ষা এবং গবেষণার, তার মানে এটা আরও উন্নয়ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। আরও যাওয়ার আগে একটু পিছনে ফিরতে চাই। আপনারা যারা কৃষি গবেষণা করছেন এবং গবেষণার ফল তৈরি করছেন এবং বই তৈরি করছেন, রিপোর্ট তৈরি করছেন, সেইগুলোকে আসলে সাধারণ মানুষের হাতে, কৃষকের হাতে এবং তরুণ কৃষক, উদ্যোক্তা কৃষকের হাতে পৌঁছাতে পারছি আমরা? সেখানে ঘাটতি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। দিস ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন। আমরা আসলে অনেক টেকনোলজি ডেভেলপ করতেছি, আমরা আমাদের দেশেও হচ্ছে, বিদেশে হচ্ছে, এবং অ্যাডাপ্টেড করতেছি আমরা, কিন্তু সেই টেকনোলজি কৃষকের কাছে যাওয়া বা তরুণদের কাছে যাওয়ার, সেটা একটা আমাদের মধ্যে কিন্তু ক্রাইসিস রয়েছে। তো এটা কীভাবে আমরা পৌঁছাতে পারি যে একটা হলো যে কর্মশালা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালার মাধ্যমে তরুণ প্লাস আদার কৃষকদেরকে আমরা সেই বিষয়গুলি আমরা তাদের কাছে নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের এই বিষয়গুলি আরও জোর দিতে হবে যে কীভাবে মানে এই যে আমরা যে সমস্ত বিষয়গুলি ডেভেলপ
করতেছি। আমি আরো স্পেসিফিক যাই, আপনি যে বইটি লিখেছেন, আমি যে বইটি এখন আছে কিনা আমি জানি না আপনার কাছে, যে বইটি দেখছিলাম আমি এখানে আসার ঠিক আগে, মিল্ক অ্যান্ড ডেইরি নিয়ে, এটা তো একটা গবেষণা, আপনার দীর্ঘ সময়ের গবেষণা, এবং সেটা পাবলিশ করেছে কারা? পাবলিশ করেছে আমেরিকার সিআরসি প্রেস এন্ড টেইলর এন্ড ফ্রান্সিস। তারা তো বুঝে করেছে, বিশ্বের সমাদৃত আপনার বই। এই বইয়ের কতটা অংশ আমি বাংলাদেশের কৃষকের কাছে নিয়ে যেতে পারছি আসলে এই বই, এবং কেন জরুরি এটা, সেই জরুরি জায়গায় আমরা কি নোটিস করতে পারছি, আমরা কি নজর দিচ্ছি? না, ঠিকই বলছেন, আমরা কৃষকদেরকে আসলে এই লেভেলের যে বইগুলি সেইগুলো নিতে পারতেছি না, কিন্তু এইটা হয়তো একটু মানে বেশি গবেষণাধর্মী বই, কিন্তু এটার যে অ্যাপ্লিকেশনটা আমরা নিতে পারি কৃষকদেরকে। ফর এক্সাম্পল, আমি যে বই লিখছি সেটা হচ্ছে যে মিল্ক কীভাবে ভালো রাখা যায়। অ্যাটলিস্ট আপনারা জানেন যে মিল্ক, যারা ডেয়ারি ব্যবসার সাথে আছে, মিল্ক ভেরি পেরিশেবল, একটা বেশি থাকে না, কিন্তু কিছু কিছু টেকনোলজি আছে যে দুধটাকে কিছুক্ষণ বা 2-3 ঘন্টা আরও বেশি প্রিজার্ভ করা যায়। তো এইগুলি আমাদের আসলে এক্সটেনশন অ্যাক্টিভিটিস করতে হবে, যে আমাদের সরকারি পর্যায়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা পশু সম্পদ অধিদপ্তর, তারা এই মানে সম্প্রসারণের কাজটা করবে। এবং এইটা আসলে, এবং সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এক্ষেত্রে মিডিয়াদেরও কিছু ভূমিকা মনে হয় আছে, সেটা প্রিন্ট মিডিয়ায় বলেন আর ইলেকট্রনিক মিডিয়ায় বলেন, যে আমাদের যে টেকনোলজিটা আছে সেগুলো কৃষকের কাছে নিয়ে যেতে হবে আমাদেরকে। তখন সেই কৃষক সেই যে টেকনোলজিটা ডেভেলপ করলাম সেটা প্রয়োগ করে তার ব্যক্তিগত লাভবান হবে, সাথে সাথে দেশের একটা লাভবান। মিডিয়ার কথা বলেন আপনি, মিডিয়া অনেক সময় অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে ফেলে কিনা, বিশেষ করে কৃষি সেক্টর নিয়ে। আরিফ হোসেন, আপনি কি বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক। আপনি মিডিয়াতে যদি কখনো কোনো কৃষি উদ্যোক্তা বা কৃষি খামার দেখেন, অমুক করে তমুক কোটিপতি হয়ে গেছেন, আমার মনে হয় যে দেখলেই মনে হয় টাকা আর টাকা, একদম মানে আপনার হচ্ছে গাছের পাতায় পাতায় টাকা ঝুলে আছে। এই ন্যারেটিভ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং আমি মনে করি সেখানে যারা দায়িত্বশীল মিডিয়া রয়েছে, আমি নাম মেনশন করতে চাই না, তাদেরকেও দেখি তারা মাঝে মধ্যে যে প্রযুক্তিগুলো প্রমোট করছে, এবং একজন তরুণ উদ্যোক্তা তার সে জমানো টাকা, কারা উদ্যোক্তা হয়? ধনী পরিবার থেকে তো কেউ উদ্যোক্তা হতে চায় না। যখন একজন ছেলে আনএমপ্লয়েড, তখন তার লাস্ট রিসোর্সটা থাকে হচ্ছে ওকে আমি নিজে কিছু করি, কিভাবে করি। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাই। সব থেকে মেধাবী ছাত্রটা আমরা ধরেই নিই যে সে বুয়েট অথবা মেডিকেলে যাচ্ছে, একটু ভাই বোনদের মধ্যে যারা কম মেধাবী তাকে পাঠাই আমরা পাবলিক ইউনিভার্সিটিতে, এবং সব থেকে দুষ্ট এবং যার মেধা একটু কম তাকে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দাও। এই কালচার কিন্তু আমাদের পরিবারের মধ্যেই আছে। চাকরির ক্ষেত্রেও তাই। সব জায়গায় চেষ্টা করার পর যখন দেখা যাচ্ছে যে না, কিছুই হচ্ছে না, আমি বাড়িতে ফিরে যাচ্ছি, বাবার কিছু জমানো টাকা কিংবা জমি বন্ধক রেখে আমি একটা কৃষিতে ইনভেস্ট করছি। কি দেখে করছি? আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, হ্যাঁ, আমি 10 একর জমিতে অমুক চাষ করে আমি 1 বছরে কোটিপতি হয়ে গেছি। এই কোটিপতির সংজ্ঞা থেকে বের হয়ে আসতে হবে, এবং প্রচুর ভুল তথ্য মিডিয়াতে প্রচার করা হয়। আপনাকে মনে রাখতে হবে যে আপনি ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজিটা নিয়েও যদি কাজ করেন, যেমন বায়োফ্লকের ক্ষেত্রে আমরা দেখলাম কত হাজার কোটি টাকা যে আমাদের তরুণ উদ্যোক্তারা লোকসানের শিকার হয়েছে, এবং অনেকে সর্বশান্ত হয়ে গেছে। এটা ড্রাইভার কে নিবে? যে মিডিয়া ব্যক্তিত্বগুলো এগুলোকে প্রমোট করেছেন, আপনি তাদেরকে প্রশ্ন করেন তারা কি কোনো দায়ভার নেবে? তা তো নেবে না, কারণ তারা সঠিক পন্থা, সঠিক পদ্ধতি প্রচার করেছেন। প্রচারের তো কোনো বাধা নেই, কিন্তু শুধুমাত্র প্রচার করে ক্ষান্ত হওয়া যাবে না। ভাই যেটা বললেন যে আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে, আপনি দেখেন শুধুমাত্র কৃষি নিয়ে বাংলাদেশে 6 থেকে 7টি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। তারা কেবলমাত্র কৃষি নিয়ে পড়ালেখা করাচ্ছে, কৃষি নিয়ে গবেষণা হচ্ছে। সেটা রেজাল্ট কি আমরা কৃষকদের ক্ষেত্রে পাচ্ছি? সেটা রেজাল্ট কি আমরা এখনো বাজারে গেলে আমাদের আতঙ্কে থাকতে হয় যে আমি যেই সবজিটা কিনবো, যে ফলটা কিনবো, এটা আসলে কতটুকু নিরাপদ? তার মানে শুধুমাত্র ট্রেনিংয়ের পাশাপাশি আমি বলবো যে টোটাল সিস্টেম যেটা আছে এটাকে হলিস্টিক্যালি দেখা দরকার। আর উনি আরেকটা যেটা বলেন এক্সটেনশনের কথা, আমি তো বলবো যে এক্সটেনশন বলেন আপনি, এক্সটেনশন তো কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে আছে, আমাদের মিনিস্ট্রি অফ কমার্স রয়েছে, মিনিস্ট্রি অফ ফিনান্স রয়েছে, খাদ্য মন্ত্রণালয় রয়েছে, গবেষণাগুলো আমাদের ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম রয়েছে, প্রায় 16 থেকে 17টি প্রতিষ্ঠান, এবং তাদের হাজার হাজার বিজ্ঞানী কাজ করছে। তো এই রেজাল্টগুলো আসলে যখন আমরা ক্যাপচার করতে চাই, রিফ্লেক্ট করতে চাই, সেটার ট্রান্সলেশনগুলো আসলে খুব বেশি বেনিফিটেড হচ্ছে না। আমি ওইখানটাই আসলে নজর দিতে চাই যে আমার যে রিসোর্সের রিপোর্ট, সেই রিপোর্টটা নিয়ে আমার বাংলাদেশে কতটা কাজ করতে পারছি আমরা, সেটা করতে পারলে কি আমরা একটা পরিবর্তন দেখতে পেতাম কিনা অধ্যাপক? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, যদি আমরা সেটা পারতাম তাহলে হয়তোবা কিছুটা আমাদের পরিবর্তন আসতো, কিন্তু আমরা আসলে সেইটা যতটুকু হওয়ার প্রয়োজন ছিল ততটুকু আমরা স্টিল আমাদের মধ্যে সেটুকু পাচ্ছি না। কৃষি প্রধান বাংলাদেশ, একথা তো বলি আমরা, কৃষি প্রধান বাংলাদেশে কৃষিতে যে পরিমাণ নজর দেওয়ার কথা ছিল সেই পরিমাণ নজরকে আমরা দিতে পেরেছি কিনা?
না দিদি, দুর্ভাগ্যজনক হলেও আমাদের কৃষি, যদিও আমরা বলি যে আমাদের অর্থনীতি হলো কৃষি নির্ভর এবং আমাদের জিডিপির প্রায় 14% আসে কৃষি থেকে, কিন্তু সেই পরিমাণ যতটুকু আমাদেরকে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন ছিল আমরা আসলে দিতে পারি নাই। কারণ কৃষি না থাকলে, কৃষক না থাকলে, যেটা আপনারা বলেন, খাদ্য না থাকলে মানুষের জীবন থাকবে না। কিন্তু এটার জন্য যে যতটুকু বাজেট বরাদ্দ দরকার ছিল, যদি আপনি অন্যান্য দেশের তুলনা দেখেন, আমাদের বাজেটে যে কৃষির ক্ষেত্রে যে আমরা যতটুকু এলোকেশন থাকে, সেটা আমার মনে হয় যে কোনো দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। সেই জন্য এই দিক দিয়ে অবশ্যই আমাদেরকে আরও নজর দিতে হবে এই বিষয়গুলির দিকে। আরেক বছর শুধু কি বাজেট নাকি পরিকল্পনার ঘাটতি দেখেন? আমি বলবো দুটোই। কারণ আপনি দেখবেন করোনা পরবর্তী সময়ে যখন সার আমদানি করার ইস্যুটা আসলো, ইউক্রেন এবং রাশিয়াতে যুদ্ধ শুরু হলো, তারা বললো যে আমরা তোমাকে সার দিব না। তৎকালীন সরকার চিন্তা করলো যে ওকে আমরা কানাডা এবং টার্কি বা অন্যান্য রিসোর্স থেকে দেখি, তখন 30,000 কোটি টাকার একটা ভর্তুকি ঘোষণা করা হলো। এখন মাঠে যখন আমি সারটা অ্যাপ্লাই করছি, 70% সাবসিডি পাচ্ছে কৃষকরা। আমরা যখন বিদেশে কোনো গবেষকের সাথে কথা বলি, আমাদের সয়েল গবেষণা প্রতিষ্ঠান যেটা রয়েছে, যারা মৃত্তিকা গবেষণা প্রতিষ্ঠান, তারা রিসেন্টলি একটা গবেষণা পাবলিশ করেছে, বাংলাদেশের আবাদযোগ্য জমির 60 থেকে 70% এত বেশি পরিমাণে সার এবং কীটনাশক আমরা ব্যবহার করেছি যে এখানে আপনি আর্টিফিশিয়ালি কোনো কিছু অ্যাপ্লাই না করলে কিছু গ্রো করা সম্ভব না। কিন্তু আপনি একটা ফসল একবার চাষ করার পর এটা যে 3-4 বছর আপনি বারেন রাখবেন বা পতিত রাখবেন, সেই সুযোগও তো নাই। কাজে আমি বলবো যে শুধুমাত্র বাজেট এবং ভর্তুকির পাশাপাশি আমাদের প্র্যাকটিসটাকেও আসলে পরিবর্তন করতে হবে। সেখানে নীতিগত কিছু সিদ্ধান্তের, মনে হয় সরকারের নীতিগত সিদ্ধান্তের কিছু বিষয় থেকে যায়, নীতিগত সিদ্ধান্ত এবং নৈতিকতার বিষয়টিও আছে, সাথে মানে সুশাসন, আইন নিশ্চিত করার, এবং সেটা শুধুমাত্র সরকার না, যিনি আবাদ করছেন তাকেও। যেমন আপনি দেখবেন যারা বেগুন চাষ করে, আপনি মাঠে যান, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ক্ষেতের বেগুন কি আপনি খান কিনা, সে কিন্তু বলবে যে না, এটার বেগুন আমি খাই না। আমি নিজে প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে দেখেছি, আমার বাড়ির পাশের তারা বাড়ির পাশে যেটা করে সেটা খায়। এবং প্রথম আলো বা অন্যান্য মিডিয়াতেও আমরা দেখেছি যে ফসলগুলোতে যে পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, কীটনাশক যারা বিক্রি করে তারা কিন্তু দায়ভার নেবে না, কারণ কীটনাশকের প্যাকেটের গায়ে ছোট্ট করে লেখা থাকে নির্দেশনা যে ওকে অ্যাপ্লাই করার অতদিন পর পর্যন্ত আপনারা এটাকে হারভেস্ট করতে পারবেন না। তার মানে আপনি কিন্তু দায়ী কাউকে করতে পারছেন না আইনগত জায়গা থেকে, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাইট। আমরা একটা বিরতি নিয়ে আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি কৃষিতে তারুণ্য, কিভাবে তরুণ সম্পৃক্ত হতে পারে। এই মুহূর্তে আমরা একজন তরুণের সাথে কথা বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের আস্থা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম। মাসুম ভাই, আপনি আমাদের শুনতে এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। খুব সংক্ষেপে শুরুতে আপনার মানে কৃষির সাথে জার্নিটা জানতে চাই, কিভাবে শুরু করলেন আপনি? আমি আব্দুল্লাহ আল মাসুম। আসলে আমার তো শুরু করছিলাম আমি মূলত প্রথমে শখ থেকে খামারটা শুরু করি। তো আলটিমেটলি পরবর্তীতে এটা শখের খামার থাকে না, সেটা আসলে আপনার হচ্ছে কমার্শিয়াল ফার্মিং আমি চিন্তা করি। আমি আসলে যখন কমার্শিয়ালি চিন্তা করছি, তখন আসলে চিন্তা করছি যে আসলে এই বিষয়টা বা কিভাবে কাজ করা যায়। আমি আসলে যখন শুরু করলাম, তো আমার একটা চিন্তা আসলে একটু আমাকে আসলে মোটিভেট করছে, যেরকম হলো যে আপনার আমি যখন চিন্তা করলাম যে বাংলাদেশে আসলে ফিশ ইন্ডাস্ট্রি হয়েছে মোটামুটি প্রতিষ্ঠিত, আমাদের দেশে ধরেন আপনার হচ্ছে যে গরুর একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে। আমি বেসিক্যালি ছাগল নিয়ে কাজ করছি। ছাগলও একটা হচ্ছে যে একটা বড় জায়গা ধরে আছে, কিন্তু এটা আসলে প্রাতিষ্ঠানিক ভাবে ছাগল পালন বাংলাদেশে বড় আকারে বা যেটাকে আমরা বুঝি কমার্শিয়াল, সেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে, বাট আমাদের দেশে হয় না। এটার চেষ্টা অনেক সময় হয়েছে, কিন্তু আসলে সবসময় আপনাকে এটাকে সাকসেসফুল প্রজেক্ট গুলো আসলে করতে পারে। তো সেই চ্যালেঞ্জটাকে মাথায় রেখে আমি চিন্তা করছি যে আসলে এই বিষয়টা কাজ করা যায় কি। আমি এটা করতে গিয়ে দেখলাম যে আসলে আমি প্রথমে আমার হচ্ছে যে অনেক প্রতিদিন ছাগল মারা যেত। এই পর্যায়ে গিয়ে আসলে যে ধরনের সাপোর্ট গুলা বা আমার কোনো ট্রেনিংও ছিল না, তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে মাসুম ভাই, এবং সেই চ্যালেঞ্জের বর্তমান সময় একটু আপনার ডিভাইসটা কাছে নিয়ে কথা বলবেন কেন, অডিওতে সমস্যা হচ্ছে। মানে এখন ঠিক কি সমস্যা দেখেন, বিশেষ করে তরুণরা কৃষিতে যদি অংশ নিতে চাই, কি ধরনের সমস্যা আপনি দেখেন? এখন আসলে কৃষিতে আপনার হচ্ছে যে তরুণরা তো আসতেছে, এখন হচ্ছে সমস্যাগুলো হলো কি তাদের যে সাপোর্ট গুলা দরকার, যেমন ধরেন আপনার হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট,
পারে, ট্রেনিং হতে পারে, বা তারা যখন নতুন কাজ করতে আসে তখন তো সবকিছু তারা জানে না, বাট তাদেরকে এই যে একটা মনিটরিং এর ভিতরে রাখা, তো এই মনিটরিংটা আসলে নাই। তরুণরা বিচ্ছিন্ন ভাবে যে যেভাবে পারছে, টোটালটাই হচ্ছে স্ব উদ্যোগে কাজ করছে। তো স্ব উদ্যোগে কাজ করছেন, এবং আমাদের দেশে কিন্তু আমরা দেখি যে কাগজে কলমে বা বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা আসলে সরাসরি হচ্ছে যে মানে জি, আমরা আমরা বুঝতে পেরেছি মাসুম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। হয়তো অন্য আয়োজনে আপনাদের সাথে কথা বলবো আবারও। আমি আসতে চাই অধ্যাপক হুমায়ুন কবির আপনার কাছে, যে একটা প্রসঙ্গ, মানে আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, একটা ছাগল নিয়ে কাজ করেন মাসুম, একটা সেন্সিটিভ অ্যানিমাল, একটা টেকনোলজি ভার্সন মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের দরকার। সেই জায়গায় আসলে আমরা কতটা সাপোর্ট দিতে পারি, আপনার কি মনে হয়? হ্যাঁ, ওই ভাইয়ের যেটা বলতেছিলেন, আসলে ছাগল পালন বাংলাদেশে কিন্তু বেশ একটা জনপ্রিয়, কিন্তু ছাগল পালনে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে বিশেষ করে সম্ভবত উনি বলে নাই, তো আমি ধরে নিচ্ছি উনি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালছেন। কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে যে এটার যে আপনারা জানেন এদের হাইলি প্রলিফিকেসি, দেখা যায় 3টা বাচ্চা হয়, কিন্তু এর দুধ দেয় খুবই কম, দেখা যাচ্ছে যে একটা বাচ্চারই জন্য পর্যাপ্ত হয় না। সেক্ষেত্রে এটা একটা সমস্যা হচ্ছে। আরেকটা সবচেয়ে বড় সমস্যা আপনারা জানেন এটা সবাই, যে যখন সে হিটে আসে তখন বাঘ পাওয়া যায় না, কিন্তু কারণ বাঘটা যারা মানে পাঠা যেটা গ্রামীণ ভাষায় বলে, এটা যারা রাখে তাদেরকে সামাজিকভাবে একটু ভিন্নভাবে দেখা হয়, এবং যার ফলে দেখা যায় কৃষির জন্য একটা মানে ইম্পর্টেন্ট টুলস, কিন্তু ইম্পর্টেন্ট টুলস। আমি ছাগল এবং গরু দুই ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়, কারণ একটি গ্রামে যারা পাঠা পালে তাদেরকে একটু ভিন্নভাবে দেখে, হোয়ারেজ যারা মনে করেন যে তাদের সাথে মানুষ আসলে বসতেও চায় না, এবং এইটা একটা বিষয়। আর গরুর ক্ষেত্রে আপনি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করতে পারেন, কিন্তু এইটাতেও আর্টিফিশিয়াল ইনসিমিনেশন আছে, বাট এটা ওরকম সাকসেসফুল না, এবং সেই জন্য দেখা যাচ্ছে ছাগল এই যে যখন তার প্রজননে আসে এটা দেখা যাচ্ছে না। এবং ছাগলের সত্যিই উনি বলেছে ছাগলে কিন্তু আসলে একটু রোগবালাই, তুলনামূলকভাবে একটু বেশি হয়, বিশেষ করে পিপিআর রোগটা হলে সেটা একটু মর্টালিটি হার বেশি। কিন্তু আমাদের দেশে স্টিল কিন্তু ছাগলকে কি বলা হয়, গরিবের গাভী বলা হয়। এটা আসলে যাদের খুব দুস্থ যারা, তাদের জন্য এটা খুবই উপকারী, কারণ হচ্ছে যে তাদের লালন পালন কিন্তু সহজ, যে কোনো জিনিস খেতে পারে। এর কথা আছে না, ছাগলে কি না খায়, এরকম আর কি। ছাগল প্রায় সব কিছুই খেতে পারে, যার ফলে ছাগল পালনটা কিন্তু আমাদের দেশে বিশেষ করে ওই চাঁপাইনবাবগঞ্জের দিকে কিন্তু আসলেই মানে এটা পপুলার। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ছাগলের মাংসটা কিন্তু খুবই সুস্বাদু মাংস, এবং আমাদের দামিও বটে। এবং যেটা আমি বললাম ব্ল্যাক বেঙ্গল ওয়ার্ল্ড ফেমাস ব্রিড। আমি আরিফ হোসেন আপনার কাছে আসতে চাই, যে অধ্যাপকের কথা থেকে একটা বিষয় চলে এসেছে, আমার সামাজিকতার এক ধরনের ব্যারিয়ার রয়েছে। একই সাথে যিনি কথা বলছেন মাসুম, ওনার কথার মধ্যে এসেছে উদ্যোগে, এখানে আসলে পেট্রোনাইজেশন নাই। এই জায়গাগুলো আসলে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি যাতে কৃষিতে আমরা ভালো একটা ভূমিকা যেতে পারি? এই জায়গাগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে আরও উনি একেবারে ক্লিয়ারলি আমি বলবো যে অন্য সকল উদ্যোক্তার 3টি বিষয় উনি বলেছেন। ফিনান্সিয়াল একটা ইস্যু আছে, ট্রেনিং এবং মনিটরিং। তো আমরা যেটা দেখেছি, বরাবর এক্সটেনশনের কথা আসলো, আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কথা আসলো, আমরা কিন্তু কম্প্রিহেন্সিভ সাপোর্টটা কখনো দিই না। আপনি হয়তো বীজ দিলেন, এই যা এখন বন্যা পুনর্বাসন কার্যক্রম হচ্ছে, সরকার হয়তো ফ্রি বীজ দিবে, ইনপুটগুলো ফ্রি দিয়ে দিচ্ছে, সে প্রোডাকশন করলো, বাট তার প্রাইসটা কি আমি এনশিওর করে দিচ্ছি কিনা, তার সে উৎপাদিত ছাগলটা সে কি সঠিক মূল্যে বাজারে বিক্রি করতে পারবে কিনা। এটার বড় কারণ হলো আমরা কেন পারি না। আপনি যখন ইউরোপ আমেরিকার বা উন্নত বিশ্বের মডেলগুলো দেখবেন, সৌভাগ্যক্রমে আমার প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের সাথে কাজ করা হয়, আমি এশিয়া এবং আফ্রিকাতেও কাজ করেছি। তরুণদের এই চ্যালেঞ্জগুলো এশিয়া, আফ্রিকা, মোটামুটি গ্লোবাল সাউথের সব জায়গাতেই একই রকম। কারণ এখানে উদ্যোগগুলো নিতে হয় স্বপ্রণোদিত হয়ে। কখন নিতে হয়? যখন দেখে যে তার আর কোনো অবলম্বন নেই। একজন মানুষের যদি অল্টারনেটিভ অন্য একটা প্রফেশন থাকে, সে কৃষিতে আসতে চায় না, কারণ এটা প্রফিটেবল না, হাইলি রিস্কি একটা জব, এবং আমি প্রাইসটাকে এনশিওর করি না, আমার এখানে ক্রপ ইন্স্যুরেন্স নাই, আমি সামাজিকভাবেও এটার একটা অবহেলা। আপনি কি আপনার ছেলে বা মেয়েকে কোনো একজন কৃষকের কাছে বিয়ে দিবেন? তা তো না। আপনি দেখবেন হচ্ছে বিসিএস ক্যাডার কে আছে, কিংবা প্রাইভেট সেক্টরে কে ব্যাংকে কোথায় জব করে। কারণ কৃষি কখনোই লাভজনক ছিল না বাংলাদেশে। এবং যারা কৃষিকাজ করে, আমরা বারবার করে বলছি ওকে কৃষকদের সহায়তা দিতে হবে। কৃষক কিন্তু সহায়তার জন্য বসে থাকে না। এই যে আমাদের
কর্মশক্তির যে 40% আমরা এখনো কৃষির উপর নির্ভরশীল, তারা কিন্তু কারো সাহায্য সহযোগিতার জন্য ওয়েট করে না। বন্যায় ভেসে যাচ্ছে, সে কিন্তু পানি নেমে গেলে তার মতো করে সে চেষ্টা করবে, যতটুকুই পারে করে। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে আমাদের আসলে নীতিগত জায়গার পাশাপাশি আমাদের যে ধারণা রয়েছে সেটার আমূল পরিবর্তন প্রয়োজন। এবং সেটা শুধুমাত্র তরুণ না, আমাদের একেবারে হলিস্টিক কম্প্রিহেন্সিভ জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেসটা করতে হবে। আপনি হাই স্কুল পাশ করার পর একটা ছেলে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লো, তার বাবা মা তার পিছনে 3 লাখ 4 লাখ 10 লাখ টাকা খরচ করে তাকে পড়ালো। বের হওয়ার পর ছেলে যদি বলে বা মেয়ে যদি বলে আমি কৃষিকাজ করতে চাই, এটাকে বাবা মা মেনে নেবে? প্র্যাকটিক্যালি চিন্তা করেন, মেনে নেবে না। কিন্তু যদি দেখে যে আমি ক্রিকেটার হতে পারি খুব সহজেই, তাহলে বাবা মা বলবে যে না, ক্রিকেট ইজ এ গুড প্রফেশন। আমি ভালো একজন ইউটিউবার হতে পারি, তাহলে বাবা মা মেনে নেবে যে না আমি। কিন্তু এখনকার সুবিধাটা যেটা হলো, এখনকার জেন জি যাদেরকে আমরা বলছি, তারা কিন্তু নিজেদের মতো করে ক্রিয়েট করছে। এই স্পিরিটটাকে, এই শক্তিটাকে আসলে আমরা এক করব কিভাবে? যদি এক করতে পারি তাহলে আমরা টিকে যাব, আর যদি এক করতে না পারি তাহলে আজকে আমাদের ডিমের সমস্যা, ডিম আমদানি করলাম, কালকে আমাদের পেঁয়াজের সমস্যা, পেঁয়াজ আমদানি করলাম, এবং পেঁয়াজ আমদানি করার ক্ষেত্রেও দেখলাম যে কিছু কিছু ইম্পোর্টার পেঁয়াজ নিয়ে আসছে, সেখানে ইট এবং পাথর দিয়ে দিয়েছে। মানে আমদানি আসলে সমাধান না। সেক্ষেত্রে আমরা যেটা বলছি যে এক ধরনের সচেতনতা তৈরি করার ব্যাপার আছে, এক ধরনের টেকনোলজিকে স্প্রেড করার ব্যাপার আছে। এবং সেখানে আপনি বারবার করে বলছেন যে কৃষিকে আমি রফতানিমূলক করতে চাই, দরকার নাই তো। আপনার এখানে 20 কোটি 18 কোটি মানুষ আছে, আপনি এদেরকে ঠিকঠাকভাবে খাওয়ান। ভোক্তা রয়েছে। হ্যাঁ, ভোক্তা রয়েছে। আপনার তো আম বিদেশে রফতানি করার দরকার নেই, আপনার ইলিশ মাছ বিদেশে রপ্তানি করার দরকার নেই। এখানকার যে বিগ মার্কেট আছে, এখানে আপনি প্রাইস এনশিওর করেন, এখানে আপনি ক্রপ সিকিউরিটি দেন। যে উদ্যোক্তা 10 লাখ টাকা খরচ করে বায়োফ্লক করলো, তাকে আপনি বলেন যে তুমি যদি বায়োফ্লকে ফেল করো তাহলে আমি তোমাকে সাবসিডি দিব। আপনি ঋণ দিচ্ছেন এবং ঋণের মধ্যে থেকে 3% 4% করে আপনি কি বলবো যে তার কাছ থেকে আপনি সুদ নিচ্ছেন। আবার অন্যদিকে হাজার হাজার কোটি টাকা আপনি সুদ মওকুফ করে দিচ্ছেন। আবার এই পাশে আপনি বারবার করে বলছেন যে আমার এখানে 40% ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বেকার, তাদেরকে আমরা কৃষিতে ইনভলভ করতে চাই। কেন? সব দায়ী কি কৃষকেরই? তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে না পারি, তাহলে আমি বলবো যে আলোচনাগুলো শুধুমাত্র সেক্ষেত্রে পলিসি লেভেলের ডায়ালগ আসলে দরকার, এবং যোগ্যোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মনে হয়, এবং বোল্ড ডিসিশন দরকার, ড্রাস্টিক ডিসিশন দরকার। কারণ আমরা গ্লোবালি যখন কাজ করি, 2050 সাল নাগাদ সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। কিভাবে করবেন? আপনার বাংলাদেশের জমি চাষযোগ্য জমি মাত্র 8 মিলিয়ন হেক্টর। আপনার ফার্মিং ট্র্যাজেক্টরি ডিক্লাইন হচ্ছে, কৃষক তো বাড়ছে না, কৃষক কমছে। তাহলে কে করবে এটা? আমি কি সবকিছু আমদানি করার মতো আমার কাছে তখন সেই পরিমাণ ইকোনমিক ফ্রিডম এবং সামর্থ্য থাকবে? আপনি ইউরোপিয়ান মডেলের কথা বলছেন, আপনি আমেরিকান মডেলের কথা বলছেন, সেটা তো আমার এখানে হবে না। আপনি চাইলেই কি কম্বাইন হারভেস্টার দিয়ে গোটা গ্রাম কভার করতে পারবেন? ছোট ছোট প্লট। আপনি চাইলেই কি বাংলাদেশের মাঠে ড্রোন দিয়ে সার কীটনাশক দিতে পারবেন? পারবেন না তো। অনেকগুলো প্রশ্ন ইপস এন্ড বার্ড আছে, আমরা আলোচনাটা করব, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশন। আমরা কথা বলছি কৃষিতে তারুণ্য, তরুণকে কিভাবে সম্পৃক্ত করা যায়। অধ্যাপক AKM হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই যে আমরা সচেতনতার কথা বলছি, আমরা সামষ্টিক জায়গা থেকে কাজ করার কথা বলছি, সেখানে উঠান অর্থনীতির যে তত্ত্ব, সেটা আসলে আমাদের আর্থসামাজিক অবস্থায় কৃষিতে কিভাবে ভূমিকা রাখতে পারবে? ধন্যবাদ আপনাকে। যদিও বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ কৃষি, কিন্তু বাংলাদেশের প্রান্তিক কৃষিরা এখনও কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক পিছিয়ে আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা যদি আমরা করতে চাই, তাহলে উঠান অর্থনীতি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের 3.0 তত্ত্ব এবং সামাজিক ব্যবসা, এটা ত্রিমুখী সমন্বয় যদি করতে পারি, অনেকেই মনে করেন যে এই ত্রিমুখী সমন্বয়ে ভবিষ্যতে বাংলাদেশের কৃষি খাত একটা গেম চেঞ্জার হিসেবে আমূল পরিবর্তন হবে। আর উঠান অর্থনীতিটা হলো আসলে এটা ই কমার্সের একটা কৃষিভিত্তিক মডেল। এখানে যে স্থানীয় যে রিসোর্সটা আছে সেটাকে সর্বোত্তম ব্যবহার করা। যেমন উঠান অথবা ছাদ অথবা ছোট জমি আছে, সেই জমিটাকে সমন্বিত উপায়ে ব্যবহার করা। সেখানে মাছ চাষ, হাঁস মুরগি চাষ, সবজি চাষ, ফল, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। সেটা করলে যেটা হবে যে কৃষক বা প্রান্তিক কৃষক বা তরুণ কৃষক সেটা দিয়ে তাদের দৈনন্দিন যে যা লাগে সেটা মিট আপ করবে, আর অতিরিক্ত সে বাজারে বিক্রি করে আয় বৃদ্ধি করবে। এটা একটা বিষয়। এবং এটার সবচেয়ে এই মডেলের যেটা বললাম, এই উঠান অর্থনীতি মডেলের যেটা বিশেষত্ব হলো, সেটা হলো কম বিনিয়োগ বেশি ফলন।
আরেকটা হলো যে নারীর ক্ষমতায়ন, এখানে নারীদেরকে এখানে পার্টিসিপেশন করা হয়, এবং টেকসই কৃষি প্রযুক্তি। আর এটা উঠান অর্থনীতির যে মূল উপাদানগুলি আমি ইতিপূর্বে একটু হালকা বলেছি। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এখানে আমাদের সামাজিক যে ট্যাবুগুলো আছে, ট্যাবু, সেই জায়গাগুলোতে আঘাত করে কিনা, মানে পিছিয়ে দেয় কিনা? হ্যাঁ, পিছিয়ে তো দিচ্ছে, পিছিয়ে দেয়, স্টেপগুলোকে পিছিয়ে দেয়, কিন্তু এই যে উঠান অর্থনীতি বা 3.0 তথ্য যেটা এবং সামাজিক ব্যবসা, এটা ত্রিমুখী সমন্বয় হলে নারীর ক্ষমতায়ন যেটা টেবু আছে যেটা বলছে, এগুলি কিছুটা হলেও। আপনি বলেছেন হলে মানে এখানে একটা যদি আছে, তাহলে চ্যালেঞ্জটা কোথায়? না হওয়ার চ্যালেঞ্জটা কোথায়? হ্যাঁ, না হওয়ার চ্যালেঞ্জ অনেকগুলি আছে, যেমন মানুষের সচেতনতার অভাব, মানুষ জানে না, এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে এগুলি করতে গেলে কিছু মূলধনের প্রয়োজন হবে, সেই মূলধনটা অনেক সময় পায় না। তারপর হচ্ছে যে কিছু প্রশিক্ষণের প্রয়োজন পড়বে, তাদেরকে প্রশিক্ষণ এবং ইনফরমেশনের ঘাটতি আছে। এইগুলি যদি আমরা যে কথাগুলো আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছিলাম। আরিফ হোসেনের কাছে আসতে চাই এখানে, এই যে অর্থনৈতিকভাবে যদি আমরা ইনভেস্টমেন্ট, এটাকে আসলে ইনভেস্টমেন্ট বলাটাই ভালো, ইনভেস্টমেন্টের ঘাটতি কিন্তু আমরা সবসময় কৃষিতে দেখি, সেইটা দূর করার কি আসলে কার্যকরী কোনো পদক্ষেপ? অবশ্যই আছে। যেমন আমরা আমাদের প্রকল্প থেকে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে উনি যখন বললেন, আমরা রংপুর এবং যশোরে বেশ কিছু নারীদেরকে আমরা ভেজিটেবল শেড করে দিয়েছি। আইডিয়াটা হলো যে আমরা ওনাদেরকে সিডলিং করার জন্য, মানে চারা উৎপাদন করার জন্য শেড করে দিয়েছি। তারা সংসারের কাজের বাইরে যে সময়টা পায়, সেই সময়টুকুতে তারা ওখানে সময় দেয়, চারা উৎপাদন হচ্ছে, এবং তাদেরকে বাজারে গিয়ে সেটা বিক্রি করতে হয় না। তারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা অন্য জায়গায়, এবং প্রত্যেক গ্রামে গ্রামে আপনি দেখবেন এখন মানুষ কিন্তু মোবাইল ফোন রিচার্জ করার পাশাপাশি আরেকটা শব্দ ব্যবহার করে, সামাজিক ব্যবসার ধারণা যেটা, হ্যাঁ, এমবি, আমি এমবি কিনেছি মোবাইলে, তার মানে ই কমার্স কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এখানে আসছে। তো সেই সক্ষমতাগুলোর জন্য কিন্তু আলাদা করে ট্রেনিংও দিতে হয়নি, কারণ ডিমান্ডই মানুষকে আসলে প্রয়োজনীয় মানুষকে পথ দেখায়, মানে পথ কখনো পথ তৈরি হয়, পথিকই তার নিজের প্রয়োজনে পথ তৈরি করে নেয়। তো সেই জায়গাগুলোতে আমরা বলবো যে আমরা কিছু কিছু জায়গায় যথেষ্ট সক্ষমতা অর্জন করেছি। যেমন আপনি রেভলিউশনের কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, গ্রিন রেভলিউশন প্রায় 40 বছর সময় লেগেছে, সেটার সুফল আমরা পেয়েছি আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটি বা উপসি জাত যেগুলো রয়েছে। আপনি সারা বছর এখন টমেটো কিনে খেতে পারছেন। এই পরিবর্তনগুলো তো হয়েছে। এই ফসল যেটা আমরা বা সবজি যেটা আমরা বাজারে গিয়ে কিনছি, দাম বেশি হচ্ছে, কিন্তু এটা তো আমার ফ্যাক্টরি পাচ্ছি আমরা ব্লু রেভলিউশন বলি যেটা মাছের ক্ষেত্রে হয়েছে, আমরা হোয়াইট রেভলিউশন বলি যেটা দুধের ক্ষেত্রে হয়েছে, এবং কৃষি যান্ত্রিকীকরণ হয়েছে। এবং বাংলাদেশের মানুষ এত বেশি ক্রিয়েটিভ, আপনি দেখবেন যে স্মল ট্রাক্টর যেটা আছে সেটাকেই তারা শ্যালো মেশিন হিসেবে ব্যবহার করছে, সেটাকেই তারা হারভেস্টার হিসেবে ব্যবহার করছে। ক্রিয়েটিভ একটা মাইন্ড কিন্তু বাংলাদেশে আছে। আপনি হোয়াইট রেভলিউশনের কথা যেহেতু বললেন, আমি একজনকে যুক্ত করতে চাই যিনি এই বিষয়টা নিয়ে ডেইরি ফার্ম রয়েছে চট্টগ্রামের কর্ণফুলীতে, মাত্র 3টা গাভী দিয়ে শুরু করেছিলেন। আমাদের সাথে মোহাম্মদ কাউসার শাহ যুক্ত হয়েছেন। কাউসার ভাই, আপনি আমাদের শুনতে এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কাউসার ভাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি আপনার শুরু করেছিলেন 3টা গাভী দিয়ে, এখন একটা বড় ফার্ম আপনি চলছে আপনার। এখানে আপনার কোথায় কোথায় সমস্যা দেখেছেন, সমস্যাগুলো কিভাবে চিহ্নিত করেন আপনি? আমাদের সমস্যা, আমাদের খাদ্যের অনেক দাম, এরপর আমাদের দুধ বাজারটা অনেক ছোট। আমাদের খাদ্যের দামের সাথে দুধ বিক্রির সাথে অনেকটা মানে আপনাদের খরচের সাথে যে আয়, সেই আয়ের পার্থক্য খুব বেশি না, মানে লাভের সংখ্যা কম, এটা বলছেন আপনি? জি, লাভের সংখ্যাটা অনেক কম। আপনার এই যে জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্কের হিসাব অনুযায়ী বাংলাদেশে 1 কেজি খাদ্যের দাম আপনার আমরা 100 টাকা যদি দুধ বিক্রি করি, খাদ্যের 135 টাকায় যদি খাদ্য বিক্রি করি, 100 টাকা পরে আপনার খাদ্যের দাম।
আর ইন্টারন্যাশনালি দেখা যায় ওরা যদি 183 টাকায় যদি দুধ বিক্রি করে, খাদ্যের দাম পরে 100 টাকা। মানে তার মানে সেক্ষেত্রে আমরা বাংলাদেশের খামারিরা যারা, তারা আসলে সবকিছু মিলিয়ে যে লাভটা করছে সেটা অন্য দেশের তুলনায় কম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি এইখান থেকে যদি প্রশ্নটা করি যে এই ধরনের অবস্থা কেন তৈরি হলো বাংলাদেশে? এটা তৈরি হলো একটা সহজ উত্তর। আপনি ইউরোপ আমেরিকায় যদি যান, প্রফেসর ছিলেন, জাপান থেকে ঘুরে আসলেন এবং ইউরোপে গেছেন, আমার এই অনুষ্ঠানের আগে কথা হচ্ছিল। আপনি আমেরিকার একটা সুপার শপে 5 লিটারের একটা দুধ কিনতে পারবেন মাত্র $3 দিয়ে। অর্গানিক কিনতে গেলে একটু বেশি দাম পড়ে, বাট খামারি কি সেটা $3 বিক্রি করে? না, খামারি কিন্তু $5 বিক্রি করে, বাট বাকি টাকাটা সরকার থেকে সাবসিডি দিচ্ছে অথবা ট্যাক্সে হচ্ছে ছাড় দিচ্ছে। খাদ্য যেটা আমি আমদানি করছি, এখানে কৃষক কি কোনো ছাড় পায়? পাচ্ছে না। আপনি পোলট্রির ক্ষেত্রে দেখেন, পোলট্রির খাদ্য থেকে শুরু করে পোলট্রির মুরগির বাচ্চা বা সব কিছুতেই হচ্ছে খামারি যারা আছে তাদেরকে নির্ভরশীল হতে হচ্ছে অন্যদের উপর। তারা কি ছাড় দিচ্ছে? ছাড় তো দিচ্ছে না, এবং সরকারও তাদেরকে সহায়তা দিচ্ছে না। আপনি সরকারি সহায়তা যখন নিতে চান, তখন আপনাকে সেই ফর্ম টর্ম ফিল আপ করে 1 গাদা প্রশ্ন করে ততক্ষণে কিন্তু আপনার খামার শেষ। তো এই শুভঙ্করের ফাঁকি থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে, এবং নীতিগতভাবে উন্নত বিশ্বে দুধ, ডিম, এসব বেসিক যে ফুডগুলো আছে, তারা মনে করে যে এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ফিউচার। কারণ একটা বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে কৈশোর পর্যন্ত থাকে, ওই টাইমে আসলে তার ব্রেন এবং মেন্টাল ফ্যাকাল্টি ডেভেলপড হয়, তার বোন বলেন, তার বডি স্ট্রাকচার বলেন। ওদের ফিলোসফিটা হচ্ছে যে আমি এই আর্লি চাইল্ডহুডে যত রকম নিউট্রিয়েন্ট ফুডগুলো আছে এগুলো আমি অলমোস্ট ফ্রি প্রোভাইড করব, কারণ এরাই হচ্ছে আমার অ্যাসেট, হিউম্যান রিসোর্সটাই আমার অ্যাসেট। আমাদের দেশে ঠিক তার উল্টা, দুধের দাম বাড়াও, ডিমের দাম বাড়াও, ফলের দাম বাড়াও। এবং যখন আমাদের দেশে সংকট তৈরি হয়, বন্যার মতো সংকট, ঝড়ের মতো সংকট, তখন আমাদের যেহেতু ব্যবসায়িক নৈতিকতাও আসলে প্রশ্নবিদ্ধ অনেক ক্ষেত্রে, আমরা সেখানে ছাড় দিতে চাই না। তো আমি মনে করব যে আসলে নীতির পাশাপাশি আমি আগেও বলেছি যে আমাদের নৈতিকতারও কিছু পরিবর্তন দরকার রয়েছে। আমি যে ফসলটা উৎপাদন করছি, যে সবজিটা উৎপাদন করছি, আমি নিজে যেটা আমার বাচ্চাকে খাওয়াবো না, সেটা আমি বাজারে কেন নিয়ে যাচ্ছি, তাই না? এবং আরেকটু কিছু জায়গায় আমি একটু জাস্ট, যেহেতু আমরা মানে আলোচনা অনেকক্ষণ ধরে করছি, আমি বলবো যে আমাদের তরুণদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে চাই, তরুণরা ইনোভেটিভ ফ্রেন্ডলি, তাদেরকে যদি আপনি ইনোভেশনটা দেখাতে পারেন, সেটার পাশাপাশি তাদেরকে আপনি প্রশিক্ষণ দিতে পারেন, তাদেরকে যদি ফিনান্সিয়াল সাপোর্টটা দেন, যে ওকে ইউ হ্যাভ আইডিয়া, ইউ হ্যাভ স্ট্রেংথ। কারণ এই কৃষক যার বয়স এখন 50 গড় বছর, 10 বছর পর তিনি 60-65, সে তো মাঠে গিয়ে কাজ করতে পারবে না। সে একমাত্র ওয়ে হচ্ছে যে ইয়ুথদেরকে যদি আপনি এনগেজ করেন। তরুণরা যদি গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে পারে, কৃষিকে কেন তারা পরিবর্তন করতে পারবে না? তারা আনতে পারবে, অবশ্যই পারবে, আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে আমি অধ্যাপক হুমায়ুন কবির আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে তরুণ যারা, আপনার প্রচুর শিক্ষার্থী আপনারা বের করছেন, তারা কি আসলে তার সেক্টর অনুযায়ী কাজ করার সুযোগ পাচ্ছে কিনা, এবং সেক্টর অনুযায়ী কাজ করার যদি প্রপার সুযোগ পেত তাতে বাংলাদেশের কৃষিতে কি পরিবর্তন হতো, সেই প্রশ্নটা রাখতে চাই। উত্তরটা নেব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আসছি আরো একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার আমরা কথা বলছি কৃষি বিষয় নিয়ে। অধ্যাপক হুমায়ুন কবির, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কৃষির যে বিভিন্ন সাবজেক্ট আছে, সব সাবজেক্টের স্টুডেন্ট আসলে তার নিজস্ব প্রফেশনে যেতে পারতেছে, এরকম বলার সুযোগ নেই। আর যদি সবাই তার নিজস্ব প্রফেশন, ফর এক্সাম্পল যারা ভেটেরিনারি সায়েন্স পড়ছে ভেটেরিনারি প্রফেশনে গেল, যারা ক্রপ নিয়ে করতেছে ক্রপ নিয়ে, যারা ফিশারিজ নিয়ে পড়তেছে ফিশারিজ, অন্যান্য সেক্টর সহ যদি যেত, তাহলে আমাদের দেশে কৃষির সেক্টরটা আরও মনে হয় পরিবর্তন হতো। ফর এক্সাম্পল যদি আমি বলি এরকম, যেমন কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বলতেছিল ডেইরি খামারের যে সমস্যাগুলি, যেমন সে রিয়েলি বলতেছিল যে আমাদের দেশে দেখা যাচ্ছে, উনি যে কথাটা বলতেছিল, 1 লিটার দুধ উৎপন্ন করতে হয়তো বা তার খরচ যাচ্ছে ধরেন 60 টাকা বা 65 টাকা, আর সে বিক্রি করতেছে হয়তো বা 70 বা 80 টাকা। এই যে ফিড কস্টের কথা উনি বলতেছিল। তো এই যদি যে প্রফেশন, ফর এক্সাম্পল যে ফিড নিয়ে পড়াশোনা করছে, অ্যানিম্যাল নিউট্রিশন, তারা যদি সেই সেক্টরে সবাই যদি জব ওই কাজ করার সুযোগ পেলে আসলে উপকৃত হওয়ার সুযোগ ছিল। ঠিক অন্যান্য ক্ষেত্রেও যেমন
কৃষি নিয়ে যারা পড়াশোনা করে, কৃষির অনেক লোকজন আমি জানি, আমার বন্ধু বান্ধব বা ছাত্ররা, তারা সেই প্রফেশনে না গিয়ে অন্য প্রফেশনে, ব্যাংকার, পুলিশ বা অন্য প্রফেশনে যাচ্ছে, কারণ সেই সুযোগ। তাতে এক ধরনের দেশের ক্ষতি না, কারণ এই পড়াশোনার পিছনে তো সরকারের ভর্তুকি আছে, দেশের ভর্তুকি আছে। টেকনিক্যাল পড়াশোনা করে, ফর এক্সাম্পল যারা টেকনিক্যাল পড়াশোনা করে, যারা কৃষি বা মেডিকেলে বা বুয়েটে পড়ে, তারা যদি প্রশাসন কেটে যায়, একজন টেকনিক্যাল স্টুডেন্টের পিছনে অন অ্যান অ্যাভারেজে অনেক টাকা চাই সরকারের। এই টাকা তো মানে গরিবের ট্যাক্সের টাকা। তো এই টাকাটা যদি সে এত টেকনিক্যাল নলেজ সে গেইন করলো, এই টেকনিক্যাল নলেজটা যদি সে তার প্রপার ইউটিলাইজ না হয়, সেটা দেশেরই ক্ষতি। এবং এটা যদি আসলেই আমাদের দেশের যে সমস্যাগুলি আছে, এটা যদি আমাদের টেকনিক্যাল প্রফেশন, কৃষির যারা বিভিন্ন প্রফেশন আছে, তাদেরকে যদি প্রোভাইড করা হয়, দেশের অর্থনীতি, দেশের কৃষি সামগ্রিক চেঞ্জ আসবে বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরা সেই স্বপ্ন দেখতে চাই। একটা বিষয় আরিফ হোসেন আসতে চাই, যে কৃষির একটা বড় মার্কেট কিন্তু আছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং কৃষির কর্মসংস্থানের একটা মার্কেট আছে। কৃষি মানে, কৃষক মানে আমি নিচু, ওই মানসিকতা থেকে বের হওয়ার সুযোগ আছে কিনা সেক্ষেত্রে? কারণ কৃষি ছাড়া আসলে বিশ্ব কল্পনা করা সম্ভব না, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে খাদ্য ছাড়া জীবন নেই। আমরা আমাদের ফার্মিং ফিউচার বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফর সায়েন্স আমরা গ্লোবাল সাউথ হাব ইনিশিয়েটিভ শুরু করেছি। আইডিয়াটা হলো যে আমাদের প্রযুক্তির যে পোলারাইজেশন যেটা হয়েছে, সেটা পশ্চিমেই হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের যে নলেজটা আছে উইদিন গ্লোবাল সাউথ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করব আমাদের নলেজটুকু করে, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করব। এবং আমি কিছু দাবির জায়গা রাখতে চাই। একজন তরুণ উদ্যোক্তা বা কৃষি উদ্যোক্তা, তাকে ওয়ান স্টপ সলিউশন দিতে হবে। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে চাই না একজন উদ্যোক্তা হিসেবে। আমাকে ব্যাংক লোন দিতে হবে সুদমুক্ত। আমি যেই ফসলটা উৎপাদন করব সেটার দাম নির্ধারণ করে দিতে হবে, এবং সেটা যেন আমি বিক্রি করতে পারি সেই নিশ্চয়তা দিতে হবে। সেটা কে দিবে? সরকার দিবে, সেটা ভোক্তা দিবে, সেটা কৃষির সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা দিবে। আমাকে জমি ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে হবে, এবং আমার গবেষণার সক্ষমতা বাড়াতে হবে। এবং আধুনিক যে গবেষণাগুলো রয়েছে এখন, জিন প্রকৌশল, জিওম, এগুলো নিয়েও গবেষণা হচ্ছে, রোবোটিক্স, মেশিন লার্নিং, এআই এবং ভ্যালু চেইন নিয়ে। পাশাপাশি কৃষি নিয়ে যে এক্সিস্টিং স্টার্ট আপগুলো আছে, সেই স্টার্ট আপগুলোর জন্য একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করা, যে একটা সহায়ক পরিবেশ, সহায়ক এবং যেটা হচ্ছে উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা মোকাবেলা করছি, আমরা রাজনৈতিক প্রতিবন্ধকতার প্রভাব মোকাবেলা করেছি। বাংলাদেশের ইতিহাস ছিল আপনার প্রতিবাদের ইতিহাস। আমরা সব কিছু মোকাবেলা করে এই জায়গায় এসেছি। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব, এবং তরুণরাই সেটা করবে, এটা আমি আশা করি। কিন্তু তরুণদেরকেও আমাদের উচিত, আমরা যারা ভোক্তা আছি, সেই সুযোগটা তৈরি করে দেওয়া, সেটা ব্যাংকিং সেক্টরে হোক, সেটা মার্কেটিং হোক, সার্বিক একটা সাপোর্ট দরকার হবে, যেটা দেশের সাপোর্ট ছাড়া তারা সার্ভাইভ করতে পারবে না। কারণ কৃষি, আপনি পৃথিবীর সব থেকে উন্নত জাতের চারাটাও এনে যদি মাটিতে পুঁতে রাখেন, এমনি সেখানে ফল হবে না, তার জন্য পরিচর্যার দরকার হবে। কৃষি বান্ধব তরুণ তৈরি করতে হলে আসলে সেখানেও পরিচর্যা দরকার, এবং সেখানে কৃষি বান্ধব কিছু সফল তরুণ, তাদেরকে হচ্ছে রোল মডেল হিসেবে আমরা দাঁড় করাতে চাই। তা না হলে আসলে আমরা তো দেখে অনুপ্রাণিত হই। তো সেই দেখার মতো সফল কৃষক তরুণদেরকে হচ্ছে আমরা সারা বাংলাদেশে যদি তৈরি করতে না পারি, তাহলে 25 বছর পর আসলে আলোচনাটা অন্যরকম হবে। নিশ্চয়ই কথা হলো অনেক, আরও কথা হবে হয়তো ভবিষ্যতের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টিভিকেও ধন্যবাদ, এবং যারা আলোচনা শুনছিলেন মন দিয়ে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করছি তরুণ যারা উদ্যোক্তা রয়েছেন তারা মর্মাহত হবেন না, এবং খাদ্য নিরাপত্তা, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আমরাও কৃষির সাথে যারা সংশ্লিষ্ট, আমরা আমাদের তরফ থেকে যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।